আলাইকুম। সময় সংবাদের সকাল 10টার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অসুবিধা। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ব্যাপক বিক্ষোভ, বরখাস্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী। জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া ও ইরাকে আটকে থাকা ইরানি অর্থ ছাড় পেয়েছে বলে জানালেন তেহরান। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। ফিরছি বিস্তারিত সংবাদে। লিবিয়ার প্রধানমন্ত্রী তার দেশের পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন বলে জানা যায়। ইহুদিবাদ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়ার পর থেকে তিনি এই ব্যবস্থা নিলেন। গতকাল সন্ধ্যায় তার নিজস্ব ফেসবুক পোস্টে তিনি এই কথা জানান। লিবিয়ার প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী নাজরা আল মাঙ্গুসকে সাবেক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি বলেন। নাজরার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে, যার নেতৃত্বে রয়েছে দেশের আইন ও বিচারমন্ত্রী। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়ার পর লিবিয়ার বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকালই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছেন, এলিহোকেন এবং মাঙ্গুস ইতালির রাজধানী রোমে বৈঠকে মিলিত হন। বৈঠকের আয়োজনে সহযোগিতা করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজিনি। ইরানের প্রোগ্রামের সংস্থার প্রধান দাউদ মানজুর জানিয়েছেন, জাপান, তুরস্ক ও কোরিয়াতে আটকে থাকা ইরানি অর্থ ছাড় পেয়েছে। তিনি আরও বলেছেন, এইসব অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে এবং সরকার তার যথাযথ ব্যবহার করবে। ইরানের তেল রপ্তানির প্রসঙ্গে তিনি বলেন, ইরানের তেল রপ্তানি আগের চেয়ে বহুগুণে বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে আটকে আছে। সম্প্রতি একটি দ্বিতীয় মধ্যস্থকারী দেশের মাধ্যমে যে চুক্তি হয়েছে তার ভিত্তিতে এসব অর্থ ইরানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়াতে আটকে ছিল ইরানের প্রায় 600 কোটি টাকা। আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার ব্যাংক থেকে ইউরোপীয় ব্যাংকে অর্থ সরবরাহ করার কাজ শুরু হয়েছে। এই অর্থ ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যীয় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন। আজকে সংবাদ ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী সংবাদের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের দুপুরের সংবাদে আমি আপনাদের সাথে আছি রাইফা আফরোজ তোয়া। শুরুতেই সংবাদ শিরোনামে থাকবে নতুন মহামারী এক্স সম্পর্কে বিস্তারিত ও এরই সাথে থাকবে ডেঙ্গু সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এ পর্যায়ে মহামারী যেন বিশ্বকে ছাড়ছেই না। মহামারী শেষ হতে না হতেই হাজির হচ্ছে নতুন এক মহামারী। যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন ট্রাস্ট এর প্রধান ডিমকেট বিংহম জানিয়েছেন যে নতুন এই এক্স নামক মহামারী করোনার চেয়েও 7 গুণ ভয়াবহ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রসঙ্গে বলেছেন, মানুষ এবং বিশ্ব যেখানে কাটিয়ে উঠতে পারেনি করোনা ভাইরাসের প্রভাব, সেখানে এই নতুন এক্স নামক মহামারীটি যদি আক্রমণ করে তবে বিশ্ব ও বিশ্বের মানুষ এই এক্স নামক করোনা ভাইরাসের চেয়েও 7 গুণ ভয়াবহ রোগকে সামাল দিতে পারবে না। এখানেই থেমে যাননি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছেন, যেখানে এক্স যদি বিশ্বকে আক্রমণ করে তবে মহামারী সামাল দেওয়া বিশ্বের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। করোনায় প্রাণ হারায় 70 কোটি মানুষ, যেখানে করোনার টিকা তৈরি হওয়ার আগে, করোনার টিকা দেওয়ার পরেও অনেক মানুষ মারা যাচ্ছে, যেখানে করোনা ভাইরাস এখনও আক্রান্ত হচ্ছে, এমনকি 4th ডোজও দেওয়া হচ্ছে সরকারি বেসরকারি সংস্থায়। এর পর্যায়ে যদি নতুন এক্স এই নামক রোগটি আমাদের বিশ্বে যদি সংক্রমণ দেয় তাহলে বিশ্ব ও বিশ্বের মানুষ খুবই খারাপ অবস্থা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছেন যে ছোট্ট একটি ব্যাকটেরিয়া মানুষকে ধ্বংস করে দিতে পারে। এই নতুন এক্স দিয়ে বোঝা গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানেই থেমে যাননি, আরও জানিয়েছেন যে এই মহামারী এক্স এর জন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য, মহামারীকে সামাল দেওয়া বিশ্বের মানুষের। ডেঙ্গু। এ পর্যায়ে ডেঙ্গু সম্পর্কে বিস্তারিত। মহামারীর মতো আরও একটি রোগ ডেঙ্গু, যদিও এর লক্ষ্য থেকে কোটিতে যায়নি, লক্ষ্যতেই ছিল, কিন্তু ডেঙ্গু কিন্তু এখনও আমাদের পরিবেশে ছড়িয়ে আছে। বলতে গেলে প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগী আসছে। অতএব বলা যাবে না যে ডেঙ্গু মহামারীর মতো নয়। করোনা ভাইরাস, ডেঙ্গু, নতুন এক্স যদি তিনোটাই যদি
এই দেশকে এই বিশ্বকে দেয়, তাহলে মহামারীকে সামাল দেওয়া বিশ্বের মানুষের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই ছিল ডেঙ্গু সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত এবং নতুন মহামারী এক্স সম্পর্কে বিস্তারিত। দেশের এবং দেশের বাইরের খবর জানার জন্য আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। বিবিসি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস ঐশী। শুরু করছি আজকে রাত 8টার সংবাদ। আজকের সংবাদের মূল বিষয় হলো ডেঙ্গু জ্বর। শিরোনাম: গত কয়েকদিন ধরেই 2000-এর বেশি মানুষ সরকারি হিসেবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। চলতি মৌসুমে বুধবার পর্যন্ত মোট 1,19,133 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে এবং লোক মারা গেছে 569 জন। এতক্ষণ ধরে শুনলেন শিরোনাম, এখন শুরু করছে বিস্তারিত। ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশার কামড়ে একজন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। চলতি মৌসুমে আমরা জেনেছি যে ঢাকার হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা অনেক বাড়ছে। এ কারণে সিডিসি বলেছে, ডেঙ্গু জ্বরে সাধারণত কোনো চিকিৎসা নেই। এটি হওয়ার সাথে সাথে যদি সঠিকতা যাচাই করে চিকিৎসা করা যায়, তাহলে রোগী তাড়াতাড়ি সুস্থতার দিকে চলে আসে। তবে রোগটিকে অবহেলা করলে এটি জটিল আকার ধারণ করতে পারে। এই জ্বরের সাধারণত লক্ষণই হলো জ্বর। সাধারণত এর সাথে র্যাশ ওঠা, বমি, মাথা ব্যথা, চুলকানির মতো উপসর্গ দেখা দিতে পারে এবং 1 সপ্তাহের মধ্যে বেশিরভাগ রোগী সুস্থতার দিকে চলে আসে। চিকিৎসকরা বলেছেন এই রোগ সেরে যাওয়ার পর রোগীর প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে এবং রক্তক্ষরণের মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এজন্য রোগী সুস্থ হয়ে যাওয়ার পর বিভিন্ন নিয়ম অনুযায়ী চলতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। সিডিসি বলেছে, ডেঙ্গু রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে এই রোগটির উপসর্গ দেখে চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন, যেমন জ্বর হলে জ্বরের ঔষধ। ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির জন্য সাধারণত ডেঙ্গু NS1 অ্যান্টিবডি পরীক্ষা, সিবিসি, প্লাটিলেট কাউন্ট সহ পরীক্ষা করাই যথেষ্ট হয়ে থাকে। তবে রোগীর অবস্থা জটিল হলে বা রক্তক্ষরণের মতো সমস্যা দেখা দিলে আরও অনেক কিছু টেস্ট করানোর দরকার হয়ে থাকে। বাংলাদেশের বর্ষা মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রবণতা অনেক বেড়ে যায় এবং 2000 সাল থেকে এর আক্রান্তের সংখ্যা অনেক বাড়ছে। ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটি বোঝার সবথেকে ভালো উপায় হলো রক্ত পরীক্ষা। তবে রোগীর অবস্থা জটিল হলে বা রক্তক্ষরণের মতো সমস্যা দেখা দিলে একাধিক রক্তক্ষরণের জন্য রক্ত পরীক্ষা করা দরকার হয়ে থাকে। শিরোনাম: বাংলাদেশে ডেঙ্গু টিকার সিদ্ধান্ত কখন হবে? বাংলাদেশের বিভিন্ন দেশে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে ডেঙ্গু জ্বরের টিকা দেওয়ার জন্য এবং এর কার্যকারিতা যদি ভালোভাবে প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশ এ নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক ডাক্তার শাহাদাত হোসেন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্যটি জানিয়েছেন। তিনি একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, এটি সরকারের বিবেচনাধীন রয়েছে। এই টিকাটি বিভিন্ন দেশে অনুমোদন পেয়েছে এবং আমাদের দেশে যদি এটি কার্যকারিতা খুব ভালোভাবে প্রমাণিত হয়, তাহলে এটি আমাদের দেশের জন্য অনুমোদন দেওয়া হবে। এটি সরকারের এবং মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের বিবেচনাধীন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে এ নিয়েও আমাদের যোগাযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের পাস্তর এবং 2 আমাদের জানিয়েছে তারা রেমনস্কেয়ার নামক একটি টিকার অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, এই টিকাটি 9 থেকে 16 বছর বয়সীদের জন্য, যারাই শুধুমাত্র এই জ্বরে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র তাদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু সিঙ্গাপুরের 2 পাস্তর ইনস্টিটিউট জানিয়েছে, এই টিকাটি 12 থেকে 45 বছর বয়সীরা দিতে পারবে। এর বেশি বয়সীদের জন্য এই টিকাটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এই নিয়ে সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্র নিয়ে কিছুটা ঝামেলা বা বিভেদ হতে পারে। আজকের আলোচনা ছিল এ পর্যন্ত। এতক্ষণ ধরে ডেঙ্গু জ্বর সম্পর্কে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী রাত 8টার সংবাদে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।